98.8 FM মাটি ও মানুষের কাছে। আজ সোমবার 29 অগ্রহায়ণ 27 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 28 ফেব্রুয়ারি 1442। শুনছেন ও দেখছেন রেডিও সারাপলা 98.8। সারাপলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জসীমউদ্দিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। অরক্ষিত বধ্যভূমিগুলো সরকারিকরণ করে দ্রুত সংরক্ষণের দাবি গাইবান্ধার মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1799 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেলুল ইসলাম মমিনুল নামে এক প্রভাষকের মৃত্যু, আহত আরও 1 জন। চট্টগ্রামে ধর্ষণের পর শিশু মিমকে হত্যার ঘটনায় 8 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এবং গাইবান্ধায় প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ওয়ানডেতে 83 রানে জয় পেয়েছে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabla.fm এবং রেডিও সারাপলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপলা 98.8 FM এ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। স্বাধীনতার 49 বছর পরেও অযত্ন অবহেলায় পড়ে আছে গাইবান্ধার 30টি বধ্যভূমি ও গণকবর। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব বধ্যভূমিতে গড়ে ওঠেনি কোনো স্মৃতিস্তম্ভ, নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো চেনার উপায়। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছেন নতুন প্রজন্ম। স্মৃতিময় এসব স্থান দ্রুত সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধা সহ গাইবান্ধার সচেতন মহলের। গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা গোপাল মোহন্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফসানা বিবির টেক্সট রিপোর্ট। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সারা দেশের মতো গাইবান্ধাতেও নির্বিচারে চলে পাকিস্তানি হানাদার বাহিনীদের নৃশংসতা। ওই সময় গাইবান্ধার বর্তমান শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের জায়গায় বসানো হয়েছিল আর্মি ক্যাম্প। বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ধরে এনে নির্যাতন করা হতো। স্টেডিয়ামের দক্ষিণ পাশে মাটি চাপা দেওয়া হতো লাশ। 16 ডিসেম্বরের পর ওইসব স্থান থেকে শহীদ বুদ্ধিজীবীদের কম্বল, কাপড়, ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। তবে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও নেই কোনো স্মৃতিস্তম্ভ। শুধু এটিই নয়, বেহাল অবস্থা জেলার অন্য সব গণকবর ও বধ্যভূমিগুলোরও। এরা আমরা যখন মুক্তিযুদ্ধ থেকে আসার পর যখন ওখানে দেখতে যাই তখন অনেক বিশ্রী কাণ্ড দেখছি আমরা। অনেক মেয়ে ছেলে কাপড় চোপড়, হাবি জয়ী, মাথার চুল, এমনকি চুরি নানা কিছু দেখা গেছে, হাড্ডি ওখানে দেখা গেছে। এই বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। এই অবস্থায় অবহেলিত মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর অরক্ষিত থাকবে, অবহেলিত থাকবে, এটা একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কোনোভাবেই মেনে নিতে পারি। কোনো উদ্যোগ না থাকায় এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন গাইবান্ধা জেলার মুক্তিযোদ্ধারা। এ অবস্থায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে শুধু মুক্তিযোদ্ধাদের নয়, এসব সংরক্ষণের দাবি গাইবান্ধাবাসীরও। আমরা যেমন আমাদের পারিবারিক কবরস্থানকে সংরক্ষণ করি, তেমনি একটি জাতিসত্তার কবরস্থানকে, যা আমরা বদ্ধভূমি নামে পরিগণিত করি বা বদ্ধভূমি নামে বলি, তা সংরক্ষণ হওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে। এটি আমি বিশ্বাস করি এবং দাবি রাখি। বধ্যভূমি দেখা যাচ্ছে যে যত্নের অভাবে বা সংরক্ষণের অভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব বধ্যভূমি সংরক্ষণ করা দরকার। গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে জেলার 7টি উপজেলার 30টি বধ্যভূমি ও গণকবর চিহ্নিত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার 49তম বছরেও 30টি বধ্যভূমির মধ্যে 27টিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। তবে এসব সংরক্ষণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধার আহ্বায়ক জিএম চৌধুরী মিঠু। অধিকাংশ বধ্যভূমিগুলো এবং গণকবরগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজকে কালের হারিয়ে যাচ্ছে। এগুলো যদি সংরক্ষণ না করা হয় তাহলে
হয়তো আগামী 5-10 বছর পরে এই বধ্যভূমিগুলো থাকবে না। তাই বধ্যভূমি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে এবং স্বজনহারা যারা পরিবার রয়েছে তাদের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি যে এই সমস্ত বধ্যভূমিগুলোকে সংরক্ষণ করা হোক, এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। সেই যে স্মৃতিস্তম্ভগুলো বর্তমান এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা সম্পর্কে মানে জানতে সাহায্য। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা। এদিকে আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌখস দল গার্ড অব অনার প্রদান করে। অন্যদিকে আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আজ সকাল ৮টায় রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর আগে প্রাথমিকভাবে ১,২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে সরকার। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,০৮৯ জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন ১,৭৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ৪,৯২,৩৩২ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪,২৩,৮৪৫ জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৩৯৮। এদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৩০৪ জন, আর চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে ৭ জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন ৮৭ জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। অন্যদিকে আবারও বাড়ছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭,২৬,৩৯,০০০। এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১৮,৭৫৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫,৮,৫৯,৫৬৭ জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেরুল ইসলাম মবিনুল নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সকালে সদর উপজেলার মাঠ বাজারে ট্রাক্টরের ধাক্কায় এ ঘটনা ঘটে। মৃত মোফাজ্জেরুল ইসলাম মমিনুল সুন্দরগঞ্জের ৫গাছি শান্তিরাম গ্রামের আব্দুল আলিমের ছেলে। জানা গেছে, মোটরসাইকেল যোগে মমিনুল আর তার বন্ধু জাহাঙ্গীর আলম গাইবান্ধা জেলা শহরে মামলার হাজিরা দিতে আসছিল। এ সময় বিপরীতমুখী ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মমিনুলের মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে ৯ বছরের শিশু ফাতেমা আক্তার মিমকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ৮ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার এ রায় দেন। এ রায়ে স্বস্তি প্রকাশ করেছে মৃতের স্বজনরা। জানা গেছে, ২০১৮ সালের ২১ জানুয়ারি বিশ্ব কলোনি এলাকায় খেলাধুলা করছিল শিশু মিম। এরপর ঘরে না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামি মেহরাজ টুটুলের বাসায় মরদেহ পায় পরিবারের সদস্যরা। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়। এ ঘটনার পরদিন বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন মিমের মা। শীত মৌসুমে করোনা মোকাবিলায় শিক্ষার্থী অভিভাবকদের সাথে অনলাইনে যোগাযোগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সবাইকে ৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আজ অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, উপপরিচালক, সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এর আগে করোনার কারণে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২ জন প্রার্থী।
আজ পর্যন্ত সংগৃহীত এসব মনোনয়নপত্রের মধ্যে মেয়র পদে 2 জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর 10 জন আর সাধারণ আসনের কাউন্সিলর 22 জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী 20 ডিসেম্বর, যাচাই বাছাই 22 ডিসেম্বর আর প্রত্যাহার 29 ডিসেম্বর। সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী। আবারও গাইবান্ধার সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিবি রোড, গাইবান্ধা। সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জে পাট বীজ চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ সহ আরও অনেকে। কর্মশালায় অংশ নেয় 100 জন নারী পুরুষ। এবার খেলার প্রসঙ্গ। গাইবান্ধায় প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ওয়ানডেতে 83 রানে জয় পেয়েছে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার। আজ সকাল 10টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে রংপুর ক্রিকেট একাডেমির মুখোমুখি হয় দলটি। এতে টসে জিতে প্রথমে ব্যাট করে 34 ওভারে 4 উইকেট হারিয়ে 253 রান সংগ্রহ করে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার। জবাবে নির্দিষ্ট ওভারে 6 উইকেট হারিয়ে 170 রানে থামে রংপুর। এর আগে 2 দিনের প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদ মুরাদ লিমন। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। অরক্ষিত বধ্যভূমিগুলো সরকারিকরণ করে দ্রুত সংরক্ষণের দাবি গাইবান্ধার মুক্তিযোদ্ধা সহ সচেতন মহলের। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1799 জন, গাইবান্ধায় শনাক্ত 4 জন। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেরুল ইসলাম মমিনুল নামে এক প্রভাষকের মৃত্যু, আহত আরও 1 জন। চট্টগ্রামে ধর্ষণের পর শিশু মিমকে হত্যার ঘটনার 8 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এবং গাইবান্ধার প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ওয়ানডেতে 83 রানে জয় পেয়েছে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলার সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosharabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। আমাদের এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9টা 45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।